প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সকলকে। আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এটি মূলত মাধ্যমিকের অন্তর্ভুক্ত অর্থাৎ মাদ্রাসা বোর্ডের অন্তর্ভুক্ত যে দাখিল পরীক্ষা 2025-এর গণিত বিষয়ের যে পরিসংখ্যান থেকে যে প্রশ্ন তৈরি পড়ছে তারই একটি প্রশ্ন 10 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে এই প্রশ্নেরই অনুরূপ প্রশ্ন তোমাদের এসএসসি কিংবা দাখিল পরীক্ষাতে যদি আসে তাহলে কীভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে একটি সামগ্রিক ধারণা তোমরা অর্জন করতে পারবে বলে আশা রাখি। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের কাছেই অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এতে তোমাদের ভালো হবে যে এই চ্যানেলে যে নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড দেওয়া হবে সেই সম্পর্কে একটি সামগ্রিক ধারণা তোমরা সহজে পেয়ে যাবে। চলো আমরা এবার তাহলে কথা না বাড়ি আমাদের ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে প্রথমেই যেটি আমরা করতে চলেছি সেটি হলো 10 নম্বর প্রশ্নের সমাধান। সেটি এখানে ক নম্বরে আমাদের কি রয়েছে দেখো। এখানে কোনো শ্রেণীর সর্বনিম্ন মান 51, মধ্যমান 55.5 হলে সর্বোচ্চ মান নির্ণয় করো, এই প্রশ্নটি রয়েছে। এখন ক নম্বরে সর্বনিম্ন মান 150 এবং মধ্যমান রয়েছে 55.5 রয়েছে, সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে, সর্বোচ্চ মান। তাহলে আমরা এই মানটার মাধ্যমে আমরা এই সর্বোচ্চ মানটা বের করবো যা দেওয়া আছে তাই। দেখো এখানে আমি লিখে নিয়েছি যে দেওয়া আছে সর্বনিম্ন মান কত 51 লিখে নিলাম। মধ্যমান দেওয়া আছে এটা, আমরা জানি শ্রেণী মধ্যমান সমান সর্বনিম্ন মান প্লাস সর্বোচ্চ মান বাই 2, এটা কিন্তু আমাদের সূত্র, ঠিক আছে। সর্বনিম্ন মান আমরা যখন শ্রেণী মধ্যমান বের করি, শ্রেণী মধ্যমান বা মধ্যবিন্দু যখন বের করি তখন কি করি সর্বনিম্ন মান প্লাস সর্বোচ্চ মান বাই কত 2, এই সূত্রটা আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এইখান থেকে আমাদের মধ্যমান বলা আছে এইটা দেওয়া আছে, সর্বনিম্ন মান দেওয়া আছে এইটা বলা আছে, তাহলে সর্বোচ্চ মান দেওয়া নাই, সর্বোচ্চ মানটা আমাদের বের করতে হবে, এই 2 থাকলো, ঠিক আছে। আমাদের এখান থেকে সর্বনিম্ন মানে এইটা আমরা বসিয়ে দিলাম, এই যে মধ্যমান আমরা এটা বসিয়ে দিলাম, দেওয়ার পরে আর যাতে মানটি বসিয়ে দিলাম শুধুমাত্র। তাহলে এখন এই 55.5কে যদি 2 দিয়ে গুণ করে দিই, অর্থাৎ এই আমরা যদি সর্বোচ্চ মানটি বের করবো সেজন্য সর্বোচ্চ মানকে এক পাশে রাখবো, আর বাদ বাকি যে সংখ্যাগুলো থাকবে সব পক্ষান্তর করে অন্য পাশে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবো এবং নিয়ে যেতে হবে আর কি মান বের করতে হলে। তাহলে এই 2 দ্বারা একে যদি গুণ করে তাহলে 1 অর্থাৎ 3টে 1 পাই, 111 পাই, আর 51 থাকলো, 51 পেলে সর্বোচ্চ মান থাকলো। এখন এই 51কে আমরা বাই ডান পাশ থেকে বাম পাশে নিয়ে চলে যাবো, তাহলে চলে গেলে 111 বিয়োগ 51 হয়, কিন্তু আমরা একটু ঘুরিয়ে লিখছি সর্বোচ্চ মান সমান 111 বিয়োগ 51, এটা আমরা লিখে দিলাম, ঠিক আছে। এখন আমাদের যেটি করতে হবে সেটি হলো এই যে সর্বোচ্চ মান বিয়োগ করে দিলে আমরা কত পাবো 60 পাই, ঠিক আছে। বিয়োগ করলে আমরা সর্বোচ্চ মান এটি পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের সর্বোচ্চ মান চেয়েছিল, আমাদের সর্বোচ্চ মানটি কিন্তু বের হয়ে গেল, এখান থেকে সর্বোচ্চ মান এটি বের হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি যে আমাদের প্রচুরক নির্ণয় করবো, প্রশ্নপরিদত্ত সারণীতে প্রচুরক কীভাবে নির্ণয় করতে, সেটি প্রচুরক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী। প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের যে দেখো আমাদের কোনো তথ্যই লাগে না। প্রচুরক নির্ণয় করতে গেলে যে তথ্যগুলো দেওয়া থাকবে শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা, এই দুটো দেওয়া থাকে, 2 তথ্য থেকে আমরা প্রচুরকটা বের করতে পারি। কিন্তু আমাদের কিছুটা ধারণা থাকা লাগবে যে কীভাবে বের করতে হবে সেই সম্পর্কিত। দেখো গণসংখ্যা এখানে সর্বাধিক কত রয়েছে, এই যে 20 রয়েছে, তাই না, 20 রয়েছে সর্বাধিক গণসংখ্যা 20। তাহলে এখন সর্বাধিক গণসংখ্যা 20 আছে, কোন শ্রেণীতে রয়েছে 31 থেকে 35 শ্রেণীতে রয়েছে। তাহলে আমাদের প্রচুরক শ্রেণী আমরা আনুমানিক একটা ধারণা নিয়ে বলতে পারি যে প্রচুরক শ্রেণী এই শ্রেণীর যদি গণসংখ্যা বেশি তাহলে প্রচুরক এই শ্রেণীতে থাকতে পারে এবং আছে, সেটা আমরা ধরে নিব। তাহলে প্রচুরক শ্রেণী হলো 31 থেকে 35 শ্রেণী। তাহলে এখন এল ইকুয়াল কত হবে সর্বনিম্ন সীমা 31। এই যে এল ইকুয়াল এই 31কে আমরা কি বলছি এল এর মান, ঠিক আছে, 31কে কি বলবো এল এর মান। এখন আমাদের F1 কত হবে, F1 হচ্ছে এই 20 থেকে 12 বাদ, 20 থেকে আমরা 12কে বাদ দিয়ে দেবো, 20 থেকে 12 বাদ দিলে আমরা কত পাই 8 পাই। এখন আমরা আরও F2 এর মান বের করবো। F2 বলতে এই 20 থেকে আমরা 13 বিয়োগ করে দেবো, অর্থাৎ 20 থেকে যদি 13 বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমরা 7 পাই। এবং এই শ্রেণীব্যাপ্তি বলতে আমাদের এই যে 31 থেকে 35 কত হয়, 31 থেকে 35, তাই না, 31, 32, 33, 34, 35 হাতে গুনে দেখো তোমরা 5টি মান পেয়ে যাবে। তাহলে এই ব্যাপ্তি কত এখানে 5, এর জন্য এই মান কত 5 পেয়ে যাচ্ছে আমরা। এখন আমরা এখানে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো, L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H, এই যে আমাদের পরিচলনের সূত্র এটি তোমরা মুখস্থ করে রাখবে। এই সূত্রটিতে আমরা L ইকুয়াল 31 বসিয়ে দিলাম, F1 ইকুয়াল 8 বসিয়ে দিলাম, F1 প্লাস F2 ইকুয়াল এই মানটা বসিয়ে দিলাম, H এর মান 5। এখন যদি আমরা এটা ক্যালকুলেটরে হিসাব করি 5 40, ওপরে 40 হবে, নিচে 28 কত 15 হবে, 40কে যদি 15 দিয়ে ভাগ করি 2.67 অর্থাৎ 67 হয়। এখন আমরা যদি 31 সঙ্গে 2.67 যোগ করে দিই তাহলে 31 আর 2 33.67 আমরা পেয়ে যাচ্ছি। এখন আমাদের তাহলে খ নম্বর শেষ হলো। আমরা চলে যাচ্ছি গ নম্বরের প্রদত্ত সারণী থেকে অজীব রেখা অঙ্কন করতে হবে। যে সারণী যেটা দেওয়া ছিল সে অজীব রেখা অঙ্কন করতে চায়, তাহলে অজীব রেখা অঙ্কন করতে গেলে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করে নিতে হবে। এই জন্য আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করে নিব, কারণ আমাদের থেকে 31 থেকে 25 রয়েছে, তারপরে 26 থেকে শুরু হয়েছে। এই 25-এর পরে 25.1 থেকে শুরু করে 25.99 পর্যন্ত এই সংখ্যাগুলো কিন্তু এর ভিতর নাই, ঠিক আছে। তাহলে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করে নেবো যাতে কোনো মানে গ্যাপ না থাকে, এই জন্য অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করে নিতে হবে। তাহলে 31 থেকে 25 এইকে আমরা ভেঙে আমরা এইভাবে তৈরি করে নিব। গণসংখ্যা লাইনে যা আছে তাই ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা তৈরি করবো, যেহেতু অজীব রেখা করতে গেলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটি অবশ্যই লাগবে।
এখন তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কীভাবে তৈরি করতে হবে, আমরা এই 21 থেকে 0.5 কমিয়ে দেবো এবং 25 এর সাথে 0.5 বৃদ্ধি করে দেবো। এটি সহজ সিস্টেম, যদিও আমাদের আরও বিষয় রয়েছে যে এই 25 আর 26 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা 25.5 পেয়ে যাবো। এই 30 আর 31 যদি যোগ করে 2 দিয়ে ভাগ করে তাহলে আমরা এই যে 30.5 পেয়ে যাবো। যে এবং এই দুটিকে ভাগ করছি 2 দ্বারা, এই জন্য এই দুটিকে ভাগ করে যে মানটি আমরা পেয়ে যাবো সেটি আমরা এখানে লিখবো, ঠিক আছে। তাহলে আনুমানিকভাবে আমরা এখানে আমরা কত পাই, এখানে কিন্তু যদি আরেকটি শ্রেণী থাকতো আমরা কিন্তু সেটা কত পেতাম, আমরা 20 পেতাম। তাহলে সেই 20 সঙ্গে যদি যোগ করে 2 দিয়ে ভাগ করতাম তাহলে কিন্তু আমরা কত পেতাম, 20.5 20.5 পেতাম আমরা। তাহলে সেটি আমাদের এখানে 20.5 দেওয়া হয়েছে। সহজ সিস্টেমে আমরা যদি এত কিছু না করে আমরা একটু যুক্তি বা কৌশল অবলম্বন করব যে মানটি প্রথমে থাকবে সেই মানটি থেকে আমরা 0.5কে কমিয়ে দেবো। 21 থেকে 0.5 কমে গেলে 20.5 থেকে, এবং 25-এর সঙ্গে যদি 0.5 বৃদ্ধি করে দিই তাহলে 25.5 হয়। তাহলে এটি আমাদের বৃদ্ধি হলে আমাদের এটা উত্তরটা হবে। এখন আমাদের তাহলে এইভাবেই প্রত্যেকটা 0.5 কমিয়ে দেবো, 0.5 বৃদ্ধি করে দিয়ে আমরা এই লাইনটা আমরা তৈরি করে নিলাম, ঠিক আছে। আর গণসংখ্যা যা ছিল তাই, ক্রমযুক্ত গণসংখ্যা বলতে এই 8 থাকলো, এই 8 বার যোগ করলে আমরা 20 পাই। এই 20-এর সঙ্গে আমাদের উপরে 3টে যোগ করলে আমরা 40 পাই। এই 23 উপরেগুলো সবগুলো এই 23 পর্যন্ত যোগ করলে আমরা 53 পাই। এই সবগুলো যোগ করলে আমরা 60 পাই। কিন্তু কীভাবে আমরা আরেকবার কৌশলভাবে অবলম্বন করতে পারি সহজে, এই 8 বসিয়ে দিলাম, এই 12 আর 8 অর্থাৎ এই 12 আর 8 যদি যোগ করে দিই এই 20 পাই। এই যে 20 পেয়ে যাচ্ছে তাই না, এই 20 আর এই 20 যদি যোগ করি তাহলে 40 পাই। এখন এই 40 আর 23, এই 40 আর 23 আর যদি যোগ করে দিই তাহলে আমরা 53 পাই। 53 সাথে যদি যোগ করে দিই 60 পাই। যেমনি তোমার সহজ লাগবে সেভাবেই মনে করে রাখার চেষ্টা করবে। এখন আমরা এই তথ্য নিয়ে আমরা কী করবো, আমরা এখানে কী চাইছি, অজীব রেখা অঙ্কন করতে হবে। তাহলে অজীব রেখা অঙ্কন করবো। অজীব রেখা অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী আমরা এখানে x ও y অক্ষ বরাবর প্রতি ঘরকে একক ধরে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসাবো। তাহলে আমাদের এখানে 0 হবে আর এখানে কত হবে, x হবে, ঠিক আছে। এখানে মনে করে একটা রেখা দেওয়া হয়েছে আমার, এখানে ধরে নাও একটা রেখা দিয়েছি, এখানে আমি কি লিখবো, এখানে y লিখবো, এখানে y অর্থাৎ এরকম একটা রেখা এখানে সোজা মনে করো আমি দিয়েছি, ধরে নিতে হবে। যেহেতু এখানে গ্রাফ পেপারে কাজ রয়েছে, এটা আসলে গ্রাফ পেপার দিয়ে সরাসরি যদি অঙ্কন করা হয় তাহলে আমাদের জন্য সহজ হয়, কিন্তু সেটা আসলে করতে গেলে একটু জটিলতা সৃষ্টি হবে আমার জন্য। এই জন্য আমি এখানে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এখান থেকে যদি আমি ওপরের দিকে যাই, অর্থাৎ এখানে এই যে বরাবর একটা রেখা এখান থেকে টানতে হবে। এই রেখা টেনে আমার এই রেখাটির নাম দেবো আমি কি, ওয়াই বরাবর, অর্থাৎ ওয়াই অক্ষ হবে, এই রেখাটি হবে ওয়াই অক্ষ হবে। এখন আমাদের কত রয়েছে দেখো, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা প্রথমে কত রয়েছে 20.5। তাহলে 20.5 আমরা এখানে লিখবো, আমরা এখানে লিখতে পারি 20.5। এই জায়গা থেকে আমরা কত লিখবো, 20.5 লিখলাম। এখান থেকে আমরা 1 ঘর সমান 1 অঙ্ক ধরছি তাই না, এই জন্য আমরা 1 2 3 4 5 এই 5 আমাদের হয়ে গেল তাই না। তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 21.5 22.5 23.5 24.5 25.5 এটা। তাহলে এইটা এখানে আমরা এবার কত লিখবো, যেহেতু ঘর ভিতরে কটা রয়েছে 1 2 3 4 5টা ঘর হয়ে যাচ্ছে তাই না। এবার আমরা এখানে লিখবো এই 25.5 এইটা লিখে দিলাম। কোথা থেকে নিয়ে আসলাম 25.5, এখানে দেখো এই যে 20.5 25.5। এবার আমরা এই প্রথমটাই লিখবো, তারপরে সব এই বরাবর লিখে দেবো আমরা। তাহলে এবার 30.5 35.5 40.5 এভাবে আমরা লিখে দিলে হচ্ছে 5 ঘর অন্তর, ঠিক আছে। তাহলে 1 2 এই 1 2 3 4 5 এখানে আমরা লিখবো এই 30.5 লিখবো। 1 2 3 4 5 এখানে আমরা এখানে আমরা 35.5 লিখবো। এখানে কত লিখবো, এই 35.5 লিখবো। এবার আমরা এখান থেকে লিখবো 1 2 3 4 5 এখানে আমরা লিখবো এই 40.5 লিখবো। 1 2 3 4 5 এখানে আমরা এই 45.5 লিখবো। এভাবে আমরা এগুলো লিখে দেবো সব, ঠিক আছে। এভাবে লিখে দিলাম। এখানে আমাদের 35.5 পর্যন্ত রয়েছে, আমাদের সেগুলো হয়ে গেছে। এখন আমরা কি করব, দেখো এই যে 20-এর প্রতি আমরা এখানে 0 দিয়েছি, আর 0-র পরে এখান থেকে শুরু করে 20-এর পর এর মাঝখানে কিন্তু আরও কিছু সংখ্যা রয়েছে, 0 তারপরে 1 2 3 4 5 এভাবে আমাদের 19 পর্যন্ত সংখ্যাগুলো রয়েছে। কিন্তু এই অল্প জায়গাতে 19 পর্যন্ত কীভাবে থাকবে, এই জন্য আমরা এখানে একটা এই ভাঙা চিহ্ন দেবো অথবা এমনি দাগ দিয়ে দেবে তোমরা, ঠিক আছে। তাহলে অর্থাৎ 20.5-এর পূর্ববর্তী ঘরগুলো বলতে আমরা কী দিয়েছি, ভাঙা চিহ্ন দিয়েছি। এখন আমাদের যে কাজগুলো রয়েছে এই কাজগুলো আমরা 30-এ গণসংখ্যা কত ছিল, ক্রমযুক্ত গণসংখ্যা আমরা এই মানটি বসাবো 8 তাই না। এই 30 বরাবর আমরা এখানে 8, এই যে 20.5 সরি এই 20.5 এই বরাবর কত ছিল, এই ব্যাপ্তিতে ছিল 8। তাহলে আমরা 8 বসিয়ে দেবো এখানে আমরা বসিয়ে দিব 8। 20.5-এ আমরা কত বসিয়ে দেবো, 8 বসিয়ে দেবো, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে যদি 8 বসাই তাহলে দেখো 8 বসাতে গেলে আমাদের 1 2 3 4 5। তার আগে আমরা যদি এখানে একটু হিসাব করি তাহলে আমাদের জন্য আরও সহজ হয়। দেখো 1 2 3 4 5 আমরা এখানে 5 দিলাম। এখানে আর 5 ঘর যে আমরা আরও 5 লিখবো। 1 2 3 4 5 এখানে আমরা আরও 5 গিয়ে এখানে 10 লিখলাম। 1 2 3 4 5
এখানে লিখে দিলাম 15 লিখে দিলাম। এখানে আমরা আরও অনুরূপ উঠবো যে 1 2 3 4 5, এখানে আমরা 20 লিখে দিলাম। 1 2 3 4 5, এখানে আমরা 25 লিখে দিলাম। ঠিক আছে, যদিও আমার এখানে আরও কিছু লাগবে, যেহেতু আমার এখানে অনেকগুলো মান রয়েছে, এখানে আমার যেতে হবে কত পর্যন্ত, দেখো এখানে 60 পর্যন্ত যা লাগবে। কাজেই আমরা একটা কাজ করতে পারি, যেহেতু 60 পর্যন্ত যেতে হবে, কাজেই আমাদের এই আমরা একটু ঘরগুলো কমিয়ে দিই। 1 ঘর সমান 2 একক ধরি। ঠিক আছে, 1 ঘর সমান যদি 2 একক ধরি, তাহলে এখানে কতগুলো রয়েছে 25, আমাদের 60টা লাগবে, তাহলে 3 একক ধরি। 1 ঘর সমান আমরা 3 একক ধরবো। 1 ঘর সমান গিয়ে আমরা বলি যে 3 ঘর চলে গেছি, 1 ঘর সমান গিয়ে 3 ঘর চলে গেছি ও অক্ষ বরাবর। তাহলে আমরা যদি ধরি এই যে 3 ঘর যদি চলে যায়, তাহলে মনে করো এটা হচ্ছে আমার 3, তাহলে এটা হচ্ছে আমার কত 3, এটা হচ্ছে আর 1 ঘর গেলে আমি কত ধরবো, যে আমার 3 আর 3 6, আর 1 ঘর গেলে আমি ধরবো 9, আর 1 ঘর গেলে আমি ধরবো 12, আর 1 ঘর গেলে এটি বাদ, এটি হচ্ছে কত, সরি এটি 15 আমরা লিখে দিতে পারি একবারে। এটি 15, এটি হচ্ছে কত 18, এটি হচ্ছে আমার 21, এটি হচ্ছে আমার 24, এইভাবে চলে যাবে। ঠিক আছে, তাহলে 24 এভাবে আমি যদি দিই 24, অর্থাৎ প্রতিটা ঘর 24, অর্থাৎ এখানে দিয়ে দিতে পারি আমরা 24 আর 3 27, আর এখানে 27 আর 3 30, 1 ঘর সময় 3 একক ধরেছি ও এক বরাবর, এটি 33, এটি হচ্ছে আমার 34, এটি হচ্ছে আমার 39, এটি হচ্ছে 42, এটি হচ্ছে 45, এটি হচ্ছে 48, এটি হচ্ছে 51, এভাবে প্রত্যেকটা উঠবে। যেহেতু 60 পর্যন্ত দিতে হবে আমার, তাহলে 51, এটি হচ্ছে আমার 54, এটি 5 7 57, এটি হচ্ছে 60, এটি আমার 63। আমি যদি এই গ্রাফে অঙ্কনের জন্যই আমি মূলত এইটি করেছি, অর্থাৎ তাহলে ও অক্ষ বরাবর আমার কি দাঁড়াচ্ছে, ও অক্ষ বরাবর, আর আমার 1 ঘর সমান 3 একক, ও অক্ষ বরাবর এখানে আমার লিখতে হবে যে 1 ঘর সমান আমার 3 একক ধরে, 3 একক ধরে গণসংখ্যা বসিয়ে। ঠিক আছে, ক্রম যদি গণসংখ্যা বসিয়ে, তাহলে এখন আমরা ক্রম যদি গণসংখ্যা বসাবো, 8 বসাবো। প্রথমে কত বসাবো, 20.5-এ আমরা 8 বসিয়ে দেবো। তাহলে 8 কোথায় রয়েছে আমার, 8 এই 9, তাই না? তাহলে 8 কিন্তু আমার 20.5 বরাবর, আমাদের আনুমানিক 8টা এখানে থাকা উচিত। তাহলে এই বিন্দুটার নাম কত, 8। তারপরে কত রয়েছে আমার এখানে রয়েছে 8 20 40, তাহলে 20 কোথায় রয়েছে আমরা সেটা দেখবো এবার, 20, তাই না? 20, তাহলে 21-এর ঘর যদি এইটা হয়, তাহলে 21-এর ঘর এই 25.5 এই বরাবর উঠবে, এই বরাবর উঠে এটা, তাহলে এইটা আনুমানিক এই বিন্দুটা হচ্ছে আমার কত, 20, তাই না? 20, এরপরে হচ্ছে আমার কত, 40 রয়েছে। তাহলে এখন আমাদের এখান থেকে এই ক্রমযুক্ত গণসংখ্যার জন্য এখানে তুমি যে কোনো একটা জায়গায় স্কেল ধরে দাগ টেনে দিবে, এবং এই দুটো বিন্দু এখান থেকে এই যোগ করে দিলাম, অর্থাৎ একটা বিন্দু আমরা যোগ করে দিলাম। এখন আমাদের যেটা রয়েছে এরপরে হচ্ছে 40, তাহলে 40 কততে রয়েছে, 40 রয়েছে আমাদের পরবর্তী যে স্কোপটা রয়েছে সেটাতে। তাহলে এটাতে 30.5 রয়েছে কত, 40, 30.5, এখানে রয়েছে 40 রয়েছে। তাহলে 40 আমরা এখানে দেবো, কোথায় রয়েছে দেখি, 40-এর ঘর কোথায়, এই যে এটা হচ্ছে আমার কত, 39-এর ঘর অপেক্ষা একটুখানি কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে এই 39 বরাবর এখান থেকে এটা আসবে, তারপরে এই ঘরটা আছে আমার 30.5-এর 39 বলছে, তাহলে এই রকম জায়গাটিতে আমার 40 হবে। তাহলে এখান থেকে সোজা দাগ দিতে হবে, এখান থেকে এখানে যাবে। এরপরে আমাদের রয়েছে কত, এরপরে রয়েছে আমাদের 39 পরে রয়েছে 40 পরে 53 এবং 60 রয়েছে। তাহলে 53 কোথায় রয়েছে, 51 পরে 53 রয়েছে কোথায় দেখি আমরা, 53 রয়েছে, 53 আমাদের 54, তাহলে 54-এর ঘর এটা যদি 54 হয়, তাহলে এখান থেকে আনুমানিক এরকম জায়গায় কোথাও যাবে 53, কিন্তু কোথায় যাবে সেটা এই বরাবর উঠবে, অর্থাৎ আমার এই বরাবর যাবে, এই স্কোপটা এই বরাবর যাবে। এই যে বিন্দুটা এটা কিন্তু আমার কত, 53, এই 53, এটা 53। তাহলে এখান থেকেও আবার এমনি দাগ টেনে দিলাম, এই বিন্দুটা এর সাথে দাগ টানবে, মাঝখান দিয়ে যাবে আর কি, এক সাইড দিয়ে চলে গেছে। এখন এরপরে কত রয়েছে, 60 রয়েছে, 60, তাহলে 60 কোথায় যাবে দেখি, এখান থেকে 60 যদি 40.5-এ 40.5 থেকে 35.5 60 যাবে, তাহলে এই বরাবর আমাদের উঠবে, এই বরাবর, অর্থাৎ এই বরাবর আমার দাগটি উঠবে, এবং কোথায় যাবে সেটি 60-এর বরাবর যাবে, এই বরাবর দাগটি উঠে 60 হচ্ছে এদিক দিয়ে এসে আমার এখান থেকে এই ঘরে চলে যাবে 60, এই 60 চলে গেল। তাহলে এখান থেকে এইবার এই বিন্দুর সাথে এই বিন্দুটা একটু যোগ করে দিতে হবে, তাহলে এটি হচ্ছে মূলত অজীব রেখা। ঠিক আছে,
এখন তোমরা এক কাজ করতে পারো, যেহেতু এই 20.5 থেকে না দিয়ে তোমরা এই 25.5 দিতে পারো। যেহেতু 25.5 এখানে রয়েছে, এই 25.5 প্রথম যেটা রয়েছে এখানে এই বিন্দুটার জন্য 25.5 থেকে এটি শুরু করতে পারো, আবার 20.5 থেকে এটি শুরু করতে পারো, তোমাদের ইচ্ছা। দুই জায়গা থেকে দিলে এটি হবে আর কি মূলত। কাজেই আমরা এখানে কি করলাম দেখো, এক্স অক্ষ বরাবর যে বর্ণনা, যে কাজটি করা হলো একটু বর্ণনা দিতে হবে এখানে। যে এক্স অক্ষ বরাবর দেখো এক ঘর সমান এক একক ধরছি, এক ঘর সমান কত একক ধরছি, এক ঘর সমান আমরা 5টি ঘর গিয়ে 5 লিখছি, এবং ওই ওয়াই অক্ষ বরাবর আমরা কিন্তু একটা ঘর গিয়ে 3 লিখছি, তাই না? তাহলে এক ঘর সমান 3 একক ধরছি, এক ঘর সমান একক ধরছি, আর ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান 3 একক ধরছি। ধরে গণসংখ্যা এই ক্রমচ্যুতি গণসংখ্যা বসিয়ে অজীবের অঙ্কন করা হলো। 20.5 এর পূর্ববর্তী ঘরগুলো বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এটি ছিল এই প্রশ্নের সমাধান। এখন আমাদের এই ভিডিওটির শেষ পর্যায়ে চলে যাচ্ছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং আগামীতে আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড দেবে সেগুলো দেখার আমন্ত্রণ রইল প্রত্যেকের। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।